সবসময় নজর রাখছে। তুমি কি চাও তোমার প্রাণ প্রিয় ভাই যে এখন তোমাকে হন্য হয়ে খুঁজছে তার কোনো ক্ষতি করে দিই আমি? আপনি আসলে একটা নরপিশাচ যে নাকি কোনো মানুষের প্রাণ নেওয়াটা খেলাখেলি মনে করে। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল মিহুর। হালকা সোনালি রোদ জানালার পর্দা ভেদ করে এসে মুখে পড়েছে ওর। ও চোখ বন্ধ করে মিষ্টি হাসি দিয়ে ওর পাশে শুয়ে থাকা ওর চেয়েও বড় একটা টেডিকে জড়িয়ে ধরল। কিছু সময় পর আড়মোড়া ভেঙে উঠে বসলো ও। তখনই ওর রুমে ওর ড্যাড ঢুকলো। গুড মর্নিং প্রিন্সেস। গুড মর্নিং ড্যাড। তুই না আজকে সকালে তোর ফ্রেন্ডের সাথে বের হবি বলছিলি? বের হব তো। আচ্ছা ভাইয়া কোথায়? ও তো একটু আগেই বেরিয়ে গেল। ওকে। কখন বের হবি? এই তো ফ্রেশ হব, শাওয়ার নিব, রেডি হব, দেন বের হব। উফ, তার আগে আরও একটা কাজ করতে হবে তোকে। প্লিজ ড্যাড, এখন আবার ব্রেকফাস্ট করার কথা বলো না। তুমি জানো আমি ব্রেকফাস্ট করতে পারি না। আমার কেমন যেন বমি বমি পায় ব্রেকফাস্ট করতে গেলে। কিন্তু তারপরও একেবারে খালি পেটে তো যাওয়াই যাবে না প্রিন্সেস। না প্লিজ। আচ্ছা, জাস্ট একটা স্যান্ডউইচ খেয়ে যাবে, জাস্ট একটা। একটা স্যান্ডউইচ খাওয়া আমার পক্ষে কোনো কালেই পসিবল না। আচ্ছা। দ্যাটস লাইক আ গুড গার্ল। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো। ওকে ড্যাড। মিহুর ড্যাড চলে গেল আর মিহু যে ফ্রেশ হয়ে আসলো। হোয়াইট লং স্কার্ট, বেবি পিঙ্ক কালারের শার্ট, গলায় একটা স্কার্ফ নিয়ে রেডি হয়ে নিচে নেমে গেল। তারপর এক বাইট স্যান্ডউইচ খেয়ে দৌড় দিল। মিহু কখনো ওর মম ড্যাডের অবাধ্য হয়নি, তাই আজও ওর ড্যাডের কথা রাখার জন্য এক বাইট স্যান্ডউইচ খেয়েই দৌড় দিল। তারপর ও ওর ফ্রেন্ডের কাছে চলে গেল। মিহু পার্কে গিয়ে দেখে নীল, নীলা, আরিফ, রায়শা, মানিক, অনু ওর জন্য বসে আছে। ও ওইদিকে যেতেই মানিক এসে ওর মাথায় হালকা করে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই আজকে উঠলে? তো আমি কি তোর মতো নাকি যে দাঁত ব্রাশ না করে শাওয়ার না নিয়ে ঘুরতে বের হওয়ার জন্য দৌড় দিব? তোর শরীর থেকে পচা ডিমের গন্ধ আসছে। ছি, সর। কি কি না জি, সর তো, সর। শোন, আমি রেগুলার 30 মিনিট ধরে ফ্রেশ হই আর 1 ঘন্টা শাওয়ার নেই, বুঝলি? ঢঙ্গি আস্তে না আস্তেই ঢং শুরু করে দিয়েছে। তোর মতো নাকি ড্রামা কুইন? ভালো তো, জীবনে পারবি আমার মতো হতে? হয়েছে, থাম তোরা। নীল, তোর গার্লফ্রেন্ডকে বল ননদকে সম্মান দিয়ে কথা বলতে, নয়তো আমি আজকেই যে ড্যাডকে বলবো তোর জন্য মেয়ে দেখতে। তুই আমার আপন বোন হয়ে এ কথা বলছিস? তুই ভুলে যাস না তুই আমার ছোট। মাত্র 7 দিনের ছোট, আর আমরা টুইন, ওকে? উফ, তারপরেও ইউ ছি, থু থু থু, নে আমি বমি করে দিছি। ছি মিউ, কি বলিস এগুলো? গাইস, ফুচকা খাবি? ফুচকা কে কখনোই না করতে নেই, না করলে পাপ হবে রে, পাপ। ওকে দেন দেখি কে আগে যেতে পারে। সবাই একে অপরের দিকে একবার তাকিয়ে উঠে দৌড় দিল, কিন্তু মিহু ওদের আগেই দৌড় দিল। মিহু রাস্তার সামনে যেয়ে দেখলো কোনো গাড়ির ভিড় নেই, তাই রাস্তা পার হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ও পাশ থেকে একটি বিকট শব্দ শুনতে পেল। রাস্তার ওই পাশে একটি খালি মাঠ ছিল, শব্দটা ওইখান থেকেই এসেছে। মিহু দেখার জন্য 1 পা 2 পা করে সামনে এগিয়ে গেল। মাঠের সামনে লুকিয়ে উকি দিয়ে যা দেখলো তা দেখার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। সামনে 10-12 জন কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে, আর 6 জন লোকের হাত বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রেখেছে। পাশে একজন হাত বাঁধা লোক মাটিতে শুয়ে আছে, আর তার চারপাশে রক্তে ভরা।
ওদের সামনে একজন লোক দাঁড়িয়ে ওই হাত বাঁধা লোকের মধ্যে একজনের দিকে পিস্তল ধরে আছে। লোকটার পরনে ব্ল্যাক লং কোট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু। লোকটার হাইট দেখে মনে হচ্ছে 6 ফুট 2 বা 6 ফুট 3 মতো হবে। লোকটার উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে থাকার জন্য মিহু ওই লোকটার চেহারা দেখতে পাচ্ছিল না। তখনই ওই লোকটি আরও একজন লোককে শ্যুট করে দিল। মিহু ভয়ে চিৎকার দিয়ে উঠল, আর একটু সামনে এসে দাঁড়ালো। এবার হাতে গান নিয়ে থাকা লোকটির সামনে ঘুরল। মিহু ওই লোকটিকে দেখে ভয়ে এক ঢোক গিলল। তারপর ওইখান থেকে দৌড় দিয়ে চলে আসতে যেয়ে নীলের সাথে ধাক্কা লাগলো। মিহু অনেক আগে চলে গিয়েছিল বলে ওরা সবাই পার্কে ফিরে যায়, কিন্তু নীল মিহুর পিছনে আসে। নীল এই পুরো বিষয়টি দেখেছে, তাইও মিহুর হাত ধরে টেনে ওখান থেকে পালিয়ে আবার সেই পার্কটাতে আসলো। ওই লোকটার কিছু লোক ওদের ফলো করে পার্কের সামনে এসে আবার ঘুরে চলে গেল। এদিকে মিহু তো সমানে কান্না করে যাচ্ছে। কি হলো মিহু, কান্না করছে কেন নীল? গাইস পরে বলবো, এখন ওকে একটু শান্ত হতে দে। ভাইয়া, তোকে কিচ্ছু বলতে হবে না, আমি সব দেখেছি। সাথে সাথে ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর কান্না করতে লাগলাম। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে, তাই কান্না করতে করতে ওর হেমচি উঠে গেছে। একটু পর দেখলাম মিহু একদম শান্ত হয়ে গিয়েছে। মিহুকে হালকা নাড়া দিলাম, দেখলাম ও চোখ খুলছে না। মিহু সেন্সলেস হয়ে গিয়েছে। নীল তাড়াতাড়ি মিহুকে কোলে নিয়ে গাড়িতে বসলো। নীল ড্রাইভিং সিটে পিছনে মিহুকে নিয়ে নীলা আর রায়সা বসলো, আর নীলের পাশে আরিফ বসলো। মানিক আর অনু মানিকের গাড়িতে বসলো। নীল তাড়াতাড়ি মিহুকে বাসায় নিয়ে এসে ডক্টরকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলল। নীলের মা বাবা খুব অস্থির হয়ে উঠেছেন তাদের মেয়ের এই অবস্থা দেখে। নীল, ওর কি হয়েছে? এবার বলবি প্লিজ, ও কান্না কেন করছিল? তারপর নীল ওদের সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সবাই তো নীলের কথা শুনে থ মেরে বসে আছে। আর নীলার হঠাৎ কি যেন হলো, ও কিছুটা আন্দাজ করতে পেরেছে যে ওই লোকগুলো কে ছিল, কিন্তু তারপরও কাউকে কিছু বলল না। এর মধ্যে ডক্টর এসে মিহুকে চেক করে গেছে, বলেছে কোনো কিছু দেখে ভীষণ শক পেয়েছে, যার কারণে ও বিষয়টি সহজভাবে নিতে না পেরে সেন্সলেস হয়ে গিয়েছে। ডক্টর চলে যাওয়ার কিছুক্ষণ পর মিহু হঠাৎ চিৎকার দিয়ে উঠে বসলো। নীল তাড়াতাড়ি যে মিহুকে শক্ত করে জড়িয়ে ধরলো। নীল মিহুর সাথে যতই ঝগড়াঝাটি করুক না কেন, নীল মিহুকে খুব ভালোবাসে। ছোট থেকেই কখনো মিহুর চোখে এক ফোঁটা পানি আসতে দেয়নি। সেই মেয়ে এইভাবে কান্না করতে দেখে নীলের খুব খারাপ লাগছে। অনেক বুঝিয়ে নীল মিহুকে ঠান্ডা করিয়ে একটু স্যুপ খাইয়ে দিল। এদিকে গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে। তার সামনে পুলিশ কমিশনার আফজাল রহমান বসে আছে। স্যার, ওই মেয়েটি মানে আপনি যার কথা বললেন, ওর নাম তো মিহু, মানে মিহিকা চৌধুরী। ও এই শহরের নাম করা শিল্পপতি জাহিদ চৌধুরীর মেয়ে। আমি আজকে ব্ল্যাক শ্যাডো গ্যাংয়ের 7 জনকে শ্যুট করে দিয়েছি। ওই মেয়েটি সেটা দেখে নিয়েছে। স্যার, তাহলে কি ওকে চিরতরে সরিয়ে ফেলবো? না, যা করার আমি করব। আর হ্যাঁ, আরেকবার যদি ওকে সরিয়ে ফেলার কথা বলেছেন তো আমি আপনাকে চিরকালের জন্য সরিয়ে ফেলবো। কথাটা মাথায় রাখবেন। এই কথা বলে গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার সোফা ছেড়ে উঠে চলে গেলেন। তখনই কমিশনার বলে উঠল, কিন্তু কেন স্যার? তার উত্তর কি আমি আপনাকে দিতে বাধ্য? চোখ রাঙিয়ে কমিশনারের দিকে তাকিয়ে বলল, না স্যার। নেক্সট টাইম আমাকে কোশ্চেন করার আগে 10 বার ভাববেন, নয়তো আপনার জন্য ভালো হবে না। আন্ডারস্ট্যান্ড? রয়্যাল গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার চলে গেলেন। এদিকে মিহুর তো ভয়ে অবস্থা খারাপ, ও এখনো শকড হয়ে আছে। আমি কখনো ভাবতেও পারিনি যে ওই লোকটাকে আমার আবার দেখতে হবে, যার কাছ থেকে 2 বছর আগে জাপান থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিলাম। সেই লোকটাও বাংলাদেশে এসেছে। এখন কি করব আমি? না, আমি ওই লোকটা, ওই মাফিয়ার সাথে কখনো ফেরত যাব না, কখনো না। আমি মিহুর রুমে ঢুকে দেখি মিহু বেডের এক কোনায় ঘুমসুটি মেরে বসে আছে, কি যেন ভাবছে।
আমি জানি মিউ তুই কী ভাবছিস। আমি ওর কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখলাম। ভাইয়া, আমি ওই লোকটার সাথে যাবো না। ওই লোকটা আমাকে দেখে ফেলেছে। যে কোনো সময় ওই মাফিয়া আমাকে নিতে আসবে ভাইয়া। আমি যাব না। 2 বছর আগে যার কাছ থেকে এত কষ্টে পালিয়ে এসেছিলাম, আবার তার কাছে আমি যেতে পারবো না। ওই জায়গাটা একটা নরক, আর ওই মাফিয়া একটা নরপিশাচ। নরপিশাচ না হলে এইভাবে কোনো মানুষকে এত সহজে খুন করতে পারতো না। তুই টেনশন করিস না, কেউ তোকে এখান থেকে নিয়ে যাবে না, তুই এখানেই থাকবি। কিন্তু ও যে আমাকে দেখে ফেলেছে। কিছু হবে না, আমি দেখছি। নীল চলে গেল। মিহু ঠিক আগের মতোই আবার গুটিসুটি মেরে বসে পড়ল। কেন সেই রয়্যাল গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার মেঘ চৌধুরী আবার আমার লাইফে আসলো? এদিকে মেঘ নিজের রুমের থাই গ্লাসে এক হাত রেখে আরেক হাতে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। আজকে সেই 2 বছর পর মিহুকে দেখেছে। যাকে সে ভালোবাসে তাকে দেখেছে। মিহু আগেও যেমন ওকে দেখলে ভয় পেত, এখনও ভয় পায়। সেটা আজকে ও মিহুর চোখ দেখে বুঝেছে। মেঘ ভাবছে কেন মিহু ওকে একটু বোঝার চেষ্টা করে না, কেন সবসময় পালিয়ে বেড়ায় ওর কাছ থেকে। ও শুধু একজন মাফিয়া বলে কি ওর কোনো ফিলিংস নেই? ও কি কাউকে ভালোবাসতে পারে না? মেঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবছিল, তখনই মেঘের ছোট বোন মেঘের রুমে নক করলো। ভেতরে আয় বোন। ভাইয়া, আজকে তুই ছিলি না ওই মাফিয়াটা, তাই না? যাকে মিউ দেখে ভয় পেয়ে গিয়েছে। কিন্তু ভাইয়া, তুই কেন ওকে বলিস না যে তুই এখনো খারাপ লোক নই? তুই সবার কাছে মাফিয়া হলো, তুই একজন ভালো মানুষ। ও তোর আর আমার কোনো কথা বিশ্বাস করে না রে। এখন কি করবি? ওকে নিয়ে আসবো। কিন্তু ও কি আসবে? ও বাধ্য আমার সাথে ও আজকে প্রচণ্ড ভয় পেয়েছে। আমি জানি ও বরাবরই ভীতু। অতটাও ভীতু না যে যতটা ভাবিস। আমি ওকে দেখেছি গত 4টে মাস ধরে, তাই আমি জানি। তোর সাথে ওর অনেক মিল আছে, তাই না? অনেক। আমি যে কি করলে ও আমার ভালোবাসা বুঝবে তা আল্লাহ জানে। চিন্তা করিস না, একদিন না একদিন ঠিকই বুঝতে পারবে ও। তাই যেন হয়, আমি আর ধৈর্য রাখতে পারছি না। কিন্তু ও যদি একবার জানতে পারে যে আমি তোর বোন, তাহলে? জানবে না কজ, আমি জানতে দেব না। তাই যেন হয়। ওকে বাই, গুড নাইট। গুড নাইট। তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমি নিয়ে আসব। আগামীকালই যাব তোমাকে আনতে মিহু। আর তুমিও আমার সাথে আসতে বাধ্য। তুমি না চাইলেও তোমাকে আমার সাথেই থাকতে হবে। মেঘ এইসব ভেবে এক ঢোকে পুরোটুকু ওয়াইন খেয়ে নিল। সকালে মিহু, খেয়ে নে মা, তারপর কলেজেও তো যেতে হবে নাকি? কিন্তু এভাবে ঘরে কতক্ষণ বা থাকবি? আর না খেলে তো অসুস্থ হয়ে পড়বি মা। মম ড্যাড, তোমরা যাও, আমি দেখছি। আমি দেখছি, তোমরা যাও। কলেজ যাবি না? এদিকে আবার মাথা নাড়িয়ে না কর। আচ্ছা খেয়ে নে আগে, আয় আমি খাইয়ে দিচ্ছি। আমাকে ভালোবাসিস? কেন, তুই জানিস না? তাহলে খাচ্ছিস না কেন? ভালো লাগছে না। একটু খেয়ে নে, অল্প একটু, বেশি না। আচ্ছা খাইয়ে দে, সহ্য করতে পারে না। ওকে ইউ জাস্ট লাইক ইউ গুড গার্ল। নীল মিহুকে খাইয়ে দিয়ে মিহুর সাথে গল্প করছিল। তখনই নিচ থেকে অনেক কথার আওয়াজ আসছিল, তাই নীল আর মিহু তাড়াতাড়ি নিচে নেমে গেল। মিহু তো নিচে নেবেই কারণ ওর সামনে মেঘ দাঁড়িয়ে। মিহু যে নীলের পিছনে লুকিয়ে পড়ল। আপনি এখানে কেন? তোমার বোনকে নিতে আসলাম। ও আপনার সাথে কোথাও যাবে না। ও আমার সাথে যেতে বাধ্য, সেটা ভুলে যেও না। না, ও যাবে না। দেখছেন তো, ও আপনাকে সহ্য করতে পারে না। ভাইয়া, আমি যাব না। কমিশনার আঙ্কেল, আপনি কেন ওনাকে কিছু বলছেন না? সরি নীল, আমি কিছু করতে পারবো না। কিন্তু কেন? কজ তোমার বোন এখন আমার লিগ্যাল ওয়াইফ। কিন্তু ও আপনাকে নিজের হাজবেন্ড হিসেবে মানে না। কমিশনার, আমি আমার ওয়াইফের সাথে একটু একান্তে কথা বলতে চাই।
মেঘ নীলের পিছনে যেয়ে মিহুর হাত ধরে উপরে নিয়ে যেতে চাইলে নীল মিহুর হাত ধরে ফেললো। ভাইয়া আমি ও যাবে না। কমিশনার, কমিশনার কনস্টেবলদের বলল নীলকে ধরতে। ওরা নীলকে ধরতেই মেঘ মিহুকে টেনে উপরে নিয়ে গেল। মিহু রুমে ঢুকে গেট লাগিয়ে ওকে দেওয়ালের সাথে লাগিয়ে ধরলো। মিহুর চোখ দিয়ে পানি পড়ছে আর মেঘের চোখ লাল হয়ে আছে। তোর সাহস কি করে হলো আমার কাছ থেকে পালিয়ে আসার? প্লিজ ছাড়ুন, আমি আপনার মতো একটা নরপিশাচের সাথে থাকতে চাই না। এই নরপিশাচটাই তোর অতীত ছিল, বর্তমানে আছে আর ভবিষ্যতে থাকবে, বুঝলি? আমি তোকে এত ভালোবাসি, তারপরে তোর গায়ে লাগে না, তাই না? ভেবেছিলাম তোকে রাজরানী করে রাখবো, কিন্তু না, তুই আমার কাছ থেকে, আমার ভালোবাসার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য পালিয়ে গেলি। এবার আমি তোর এমন হাল করব যাতে তুই আর কখনো আমার কাছে থেকে পালাতে না পারিস। তুই আজকে এই মুহূর্তে আমার সাথে আমার বাসায় যাবি। কখনো না। তুই কি চাস আমি তোর ফ্যামিলিকে শেষ করে দেই? তাহলে চুপচাপ নিচে যেয়ে সবাইকে বল যে তুই আমার সাথে যাবি, বুঝলি? আচ্ছা। মেঘ আলতো করে মিহুর ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল, তারপর মিহুর হাত ধরে নিচে নিয়ে গেল। নীল দৌড়ে যেয়ে মিহুকে জড়িয়ে ধরলো। মিহু, তুই ঠিক আছিস? কাউকে আর কি- আমি ঠিক আছি। কমিশনার, মিহু আমার সাথে আমার বাড়ি যাবে। কি? মিহু, কি হয়েছে বল আমাকে। উনি কি কোনোভাবে তোকে কোনো হুমকি দিয়েছে? না, আমাকে কেউ কিছু বলেনি। আমি নিজ ইচ্ছাতে ওনার সাথে যেতে চাইছি। কিন্তু মিহু। আর কোনো কিন্তু না, মিহু চলো। চলেন। মেঘ কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মিহুকে টেনে ওর গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। শহর থেকে দূরে একটা বাংলো আছে মেঘের। গাড়ি যেয়ে থামলো সেই বাংলোর সামনে। আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, জায়গাটা পুরো নির্জন। মিহু গাড়িতে যতক্ষণ ছিল একটা কথাও বলেনি, চুপচাপ নিঃশব্দে কান্না করে গিয়েছে। বাংলোর সামনে আসলে দারোয়ান গেট খুলে দিল। মেঘ গাড়িটা ভেতরে নিয়ে গিয়ে গাড়ি থেকে বেরিয়ে মিহুর হাত ধরে টেনে ওকে নামালো। তারপর টানতে টানতে ওকে ভিতরে নিয়ে গেল। ওদের দেখে একজন বয়স্ক লোক, মানে যিনি বাড়ির দেখাশোনা করেন, তিনি রহিম এগিয়ে আসলেন। স্যার, আপনি এখানে? এখন থেকে কিছুদিন আমি এই বাড়িতেই থাকবো। আচ্ছা স্যার। স্যার, এই মায়াটা
তুমি কি চাও তোমার প্রাণ প্রিয় ভাই যে এখন তোমাকে হন্য হয়ে খুঁজছে তার কোনো ক্ষতি করে দেই আমি? আপনি আসলে একটা নরপিশাচ যে নাকি কোনো মানুষের প্রাণ নেওয়াটা খেলাখেলি মনে করে। সে আর যাই পারুক না কেন কখনো কাউকে ভালোবাসতে পারে না। আমি জানি আমি নরপিশাচ। এখন তুমি বলো, রান্না করতে যাবে নাকি নিজের ভাইয়ের মৃতদেহ দেখবে? রান্না করব। দ্যাটস লাইক এ গুড গার্ল। যাও কিচেনে যে ছটফট কিছু বানিয়ে নিয়ে আসো। রাগে ফুঁসতে ফুঁসতে কিচেনে চলে আসলাম। কিচেনে ভাবতে লাগলাম কি রান্না করা যায়। ফ্রাইড রাইসটা মোটামুটি পারি রান্না করতে। ভাইয়া একবার করেছিল তখন দেখেছিলাম, সেটাই করি তাহলে আর কি। ফ্রিজ থেকে সবজি নিয়ে আসলাম, ছুরি দিয়ে সবজি কাটছি আর ভাবছি এই নরপিশাচটার সাথে জাপানের সেই প্রথম দেখা। মিহু ওর ফ্রেন্ডদের সাথে ঘুরতে বেরিয়েছিল, সাথে আছে নীল আর ওর কিছু ফ্রেন্ড। ভাইয়া শপিংয়ে যাব। সেদিন না শপিং করলি? আমি জানি না, আমি আজকেও শপিংয়ে যাব, কজ ওই দিন ভালোভাবে শপিং করতে পারিনি। আচ্ছা চল। মিহু ওর ফ্রেন্ডদের সাথে ঘুরতে বেরিয়েছিল, সাথে আছে নীল আর ওর আরও কিছু ফ্রেন্ড। মিহু শপিং মলে ঢুকে এটা সেটা কেনাকাটা করছে। কেনাকাটা শেষ করে মিহু বিল পে করার জন্য টাকা দিল। তখনই একটা গুলি এসে মিহু যে লোকটাকে টাকা দিয়েছিল তার মাথায় লাগলো। রক্ত আশেপাশে ছিটকে পড়েছে, তার মধ্যে কিছু রক্ত ছিটকে যেয়ে মিহুর জামায় পড়ল। মিহু নিজের সামনে একজন মানুষকে খুন হতে দেখে ওখানে শকড হয়ে দাঁড়িয়ে আছে। মিহু পুরো রোবটের মতো হয়ে গিয়েছে, ওর মাথা কাজ করছে না। আশেপাশের লোকজন প্রায় সবাই ছুটোছুটি করছে পালানোর জন্য। নীল এসে মিহুর হাত ধরে টান দিল, বাট মিহু নড়ল না। দেখে নীল যে মিহুর সামনে দাঁড়ালো। বোনের জামায় রক্ত দেখে নীলও কিছুটা শকড হলো, কিন্তু তারপরও এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। দেখে নীল মিহুকে একটু জোরে ঝাঁকি দিল। মিহুর হুঁশ ফিরে আসলো। মিহু চোখের পানি টলমল করছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। তা দেখে নীল বুঝতে পারলো এই ঘটনা মিহুর ব্রেনে অনেক এফেক্ট করেছে, যার কারণে শ্বাসকষ্ট হচ্ছে। নীল তাড়াতাড়ি মিহুর হাত ধরে টানতে লাগলো। মিহু নীলের পেছন পেছন যাচ্ছে। তখনই আরও একটা গুলির আওয়াজ আসলো। মিহু নীলের পেছন পেছন যেতে খেয়াল করলো পাশে একটা লোক হাতে গান নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটি আর কেউ নয়, মেঘ। মেঘের চোখ হঠাৎ মিহুর দিকে পড়লো। মিহুর ফেস দেখে বুঝলো অনেক ভয় পেয়ে গেছে। আর হঠাৎ মেঘের চোখ গেল মিহুর জামায়। জামায় রক্ত লেগে আছে। মেঘের চোখ আবারও মিহুর চোখে আটকে গেল। তখনই মিহু শপিং মল থেকে বেরিয়ে গেল। নীল মিহুকে নিয়ে বাসায় চলে আসলো। মিহু এখন ঠিক আছিস? মিহু? নীল মিহুকে পানি খাওয়ালো। তারপর মিহু কোনো কথা বলছে না দেখে নীল ডক্টরকে ফোন করে বাসায় আসতে বলল। একটু পরে ডক্টর এসে মিহুর চেক আপ করলো। আমার মনে হয় ও খুব শক পেয়েছে, যার কারণে ওর ব্রেন কাজ করছে না। হ্যাঁ, ওর ব্রেনে খুব এফেক্ট করেছে ঘটনাটা। যত তাড়াতাড়ি সম্ভব ওকে আগের মতো করতে হবে, নাহলে ওর ব্রেন খুব বাজেভাবে ইনজিওর্ড হয়ে যাবে। ডক্টর এখন কি করা উচিত? ওকে ঘটনার রিয়াকশন দিতে হবে। ওকে ডক্টর, আমি দেখছি। এইদিকে মেঘ নিজের বাসায় যে ওর বিশ্বস্ত লোক ড্যানি আর চার্লসকে মিহুর সমস্ত ইনফরমেশন বের করতে বলল। মেঘের চোখে মিহুর ফেসটা পুরো আটকে গিয়েছে। চোখ বন্ধ করলে মিহুর ফেসটা ভেসে উঠছে বারবার। আজ প্রায় 3 দিন পর মিহু স্বাভাবিক হয়ে উঠেছে, কিন্তু ওই ঘটনা এখনো ভুলতে পারেনি। মিহু চল বাহির থেকে ঘুরে আসি। না আমি যাব না। আরে চল না প্লিজ। প্লিজ ভাইয়া, ভালো লাগছে না। থাক তুই তোর মতো। তুই কি আর আমাকে ভাই মানিস নাকি? শুরু হয়ে গিয়েছে ইমোশনাল মেলোড্রামা। তুই আসলে একটা শয়তান ছিলি। থাক, আর অ্যাক্টিং করতে হবে না, চল। চল। প্রথমে কোথায় যাবি? রেস্টুরেন্টে। ওকে। মিহু আর নীল রেস্টুরেন্টে এসে বসলো।
মিহু ওর পছন্দের কতগুলো আইটেম অর্ডার করলো। মিহুদার ঠিক সামনের টেবিলে বসেছিল মেঘ। মেঘ ড্যানির সাথে কথা বলছিল। তখনই ওর চোখ গেল সামনের টেবিলে বসে থাকা মিহুর দিকে। মিহু হাসছে আর খাবার খাচ্ছে। মেঘ ভাবছে ছেলেটাকে মিহুর বিএফ কিনা। ওই আমাকে নুডলস দে। না শর্ট। তুই সব কিছু তো এক প্লেট করে অর্ডার করছিস, এত খাবার তো তুই একা খেতে পারবি না, তাই শেয়ার কর। নুডলস দে আমাকে। নুডলসটা আমি একাই খাবো, নজর দিবি না। একটু দে। আচ্ছা আমি খাইয়ে দিব, কস প্লেটটা একবার তোর হাতে দিলে তুই আর আমাকে দিবি না, আমি জানি। আচ্ছা আমার মা, তুই খাইয়ে দে। মিহু নীলকে নুডলস খাইয়ে দিল। এদিকে মেঘ এটা দেখে মেঘের চোখ থেকে তো মনে হচ্ছে আগুন বের হচ্ছে। মেঘ ভাবছে নীল আর মিহু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ও শয়তান, তুই আবার আমার প্লেটে নজর কেন দিচ্ছিস? তোর সামনে না কতগুলো খাবারের প্লেট রাখা আছে, ওগুলো খা। হি হি, তোকে জ্বালাতে আমার খুব ভালো লাগে। বজ্জাত পোলা। আবারও মিহুর প্লেটে হামলা করলাম। নীল! ও চেঁচামেচি করছিল দেখে ওর মুখে বার্গার ঢুকিয়ে দিলাম। নীল আর মিহু খাবার শেষ করে বিল পে করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। মেঘও ওদের পিছু নিল। মিহু বলছে ও এখন উইশিং রিভার দেখতে যাবে, তাই নীল মিহুকে নিয়ে ওখানে গেল। মিহু তো ওখানে যে দিল এক লাফ। যাক, ওর মন থেকে সেদিনকার ঘটনাটা দূর করতে পারলাম। তোকে তো এভাবেই সবসময় হ্যাপি দেখতে চাই আমি। যে ভাইয়ার গলা জড়িয়ে ঝুলতে ঝুলতে বললাম, এই নীল নামক অপদার্থটার কপালে যেন একটা পদার্থ পৌঁছুটে। আমিন। নে দোয়া করে দিলাম, খুব শীঘ্রই ঘর সংসার করবি। তবে রে বলে ওকে কাতকুতো দিতে লাগলাম। ভাইয়া ছাড়। তখনই মেঘ আর আরও কিছু কালো পোশাক পরা লোকজন এলো। মিহু মেঘকে দেখে ভয়ে চুপসে গেল আর নীলের পেছনে লুকিয়ে পড়ল। আপনারা কারা আর এভাবে কেন রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন? ভাইয়া, এটা সেই লোকটা যে ওই দিন শপিং মলে দুইজনকে খুন করেছিল। মেয়েটাকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাও। মানে আর ইউ ম্যাড? আমি ওকে ছেড়ে কোথাও যাচ্ছি না, গেলে ওকে নিয়ে যাব। আমার ভয় করছে। মেঘ ওর লোকেদের চোখ দিয়ে ইশারা করতে ওরা যে নীলকে ধরে ফেললো। নীল ছোটার জন্য লাফালাফি করছে কিন্তু পারছে না। চারজনের সাথে একজন কি করেই বা পারবে? মিহু এদিক থেকে সমানে চিৎকার করছে। ওকে ছেড়ে দিন, ওকে কেন ধরেছেন? তুমি ওর সাথে ঘুরবে আর আমি সেটা দেখবো, তা তো হতে পারে না। মানে সেদিন শপিং মলে তোমাকে দেখে আমার চোখ আটকে গিয়েছিল। সেদিনই তোমার ওই নেশা ধরনের চোখ দুটোর প্রেমে পড়ে গিয়েছি আমি। এখন যে কোনো মূল্যে আমার তোমাকে চাই, তোমাকে ছাড়া যে আমার নেশা হবে না। তোমাকে দেখার পর থেকে আমি এখন পর্যন্ত একটা কাজও ভালোভাবে করতে পারিনি। সব কিছুর জন্য তুমি দায়ী, তাই আমার ক্ষতিপূরণ হিসেবে আমি তোমাকেই চাই। তোমাকে সেই একবার দেখাতে ভালোবেসে ফেলেছি আমি। মেঘ মিহুর সামনে যেয়ে দাঁড়িয়ে মিহুর গালে এক আঙুল দিয়ে স্লাইড করে কথাগুলো বলল। মিহুকে যখন অবাক চোখে তাকিয়ে থাকার পর হঠাৎ করে ওর হুঁশ ফিরল। ও দেখল মেঘ একদম ওর অনেক কাছে এসে দাঁড়িয়ে আছে। সাথে সাথে মিহু এক ধাক্কা দিয়ে মেঘকে সরিয়ে দিল। হঠাৎ এই রকম পরিস্থিতির জন্য মেঘ মোটেও প্রস্তুত ছিল না, তাই ব্যালেন্স সামলাতে না পেরে পড়ে যেতে লাগলো। তখনই ড্যানি এসে মেঘকে ধরে ফেললো। মেঘ এই ধাক্কাটা খাওয়ায় খুব ইনসাল্ট ফিল করলো। নীলকে যারা ধরে রেখেছিল, মেঘ তাদের চোখ দিয়ে ইশারা করলে তারা নীলকে দুই হাঁটু গেড়ে বসিয়ে দিল আর নীলের মাথায় গান ধরলো। ভাইয়া, ভাইয়া প্লিজ আমার ভাইকে ছেড়ে দিন। ও তোমার আপন ভাই? হ্যাঁ, আমরা টুইন। ও তাই বলো। ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আসলে তোমার ব্যাপারে ওই দিন খোঁজ নিতে বলেছিলাম ওকে। ও আমাকে তোমার ব্যাপারে সব ডিটেলস দিয়েছিল, কিন্তু এটা বলেনি যে তোমার একটা ভাই আছে, তাই ওকে শ্যুট করে দিলাম। প্লিজ ওকে ছেড়ে দিন, প্লিজ, আমি আপনার কাছে হাত জোর করছি। ছাড়বো সুইটহার্ট, তার আগে আমার পরিচয়টা জেনে নাও। আমি হলাম রয়্যাল গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার মেঘ চৌধুরী। প্লিজ আমার ভাইকে ছেড়ে দিন। কিন্তু তার আগে যে একটা কাজ করতে হবে তোমাকে। বলুন, কি কাজ? বিয়ে করতে হবে আমায়। ইম্পসিবল,
আপনার মতো একটা নরপিশাচকে বিয়ে কখনো করবো না আমি। তাহলে তো বলে চোখ দিয়ে ইশারা করলাম নীলকে মারতে। প্লিজ লিভ হিম। আগে বলো বিয়ে করবে আমাকে আজ আর এখনই? ভাইয়ের দিকে তাকিয়ে দেখি ভাইয়ের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আমি রাজি। গুড ডিসিশন সুইটহার্ট। প্লিজ এবার তোকে ছেড়ে দিন। ওকে নিয়ে তোরা হসপিটালে যা। বাট স্যার, বিয়েতে তো সাক্ষী লাগবে, আপনার পক্ষ থেকে 2 জন আর ম্যামের পক্ষ থেকে 2 জন। তাহলে ওকে নিয়ে চল বাড়িতে, আর ডক্টরও বাড়িতে ডাক। মেঘ মিহুকে নিয়ে নিজের বাড়িতে আসলো। ড্যানি কল করে কাজীকে আসতে বলল। মিহু চুপচাপ নিঃশব্দে কান্না করছে আর এক পাশে নীলকে নিয়ে বসে আছে আর নীলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘের লোকেরা নীলকে জানোয়ারের মতো পিটিয়েছে, এত মেরেছে যে নীল এখন আর সেন্সে নেই। ডক্টর কখন আসবে? ড্যানি। স্যার, ডক্টর ইজ অন দ্য ওয়ে। ওকে। কিছুক্ষণ পরে ডক্টর আর কাজী একসাথে এসে পৌঁছালো। ডক্টর নীলকে দেখে ওকে কিছু মেডিসিন আর একটা ইঞ্জেকশন দিয়ে গেল যাতে তাড়াতাড়ি নীলের জ্ঞান ফিরে আসে। তারপর ডক্টর চলে গেল। কিছুক্ষণ পর নীলের জ্ঞান ফিরে আসলো। নীল পাশে মিহুকে দেখতে পেয়ে ওকে জড়িয়ে ধরলো। মিহু, তুই ঠিক আছিস? ভাইয়া আমি ঠিক আছি। মিহু সাইন করো। কি এটা? তোমার বোন আমাকে বিয়ে করছে, তাই এখানে ওর সাইন লাগবে, আর তুমি ওর সাক্ষী দিলে শালাবাবু। হোয়াট? ইম্পসিবল। মিহু, তুমি কিন্তু এখন নিজের কথার খেলাপ করছো। প্লিজ এই বিয়ে আমি করব না। চার্লস, সাইন করো, না হলে তোমার ভাইয়ের মাথায় এখনই একটা বুলেট ঢুকে যাবে। না, আমি সাইন করছি, দিন। সরি ভাইয়া, বলে সাইন করে দিলাম। নীল, নাও ইটস ইয়োর টার্ন, সাক্ষী হিসেবে সাইন করে নাও। কখনো না। তোমার তো দেখছি নিজের প্রতি কোনো মায়া দয়াই নেই। আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার নিজের প্রতি কোনো মায়া দয়া নেই, কিন্তু নিজের বোনের প্রতি তো মায়া দয়া আছে, তাই না? মানে? আমি মিহুর কথাই কান ধরলাম। আশা করছি মানেটা নিশ্চয়ই এখন আর তোমাকে বলে বোঝাতে হবে না। ছি, আপনি এতটা নীচ মানুষ? আপনার মতো নীচ মানুষ এই দুনিয়াতে আছে? আপনি তো পশুর চেয়েও অনির্দিষ্ট। চুপচাপ সাইনটা করো, না হলে কিন্তু। না, আমি